আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে রাইবোজোম। রাইবোজোম জিনিসটা কি? রাইবোজোম হচ্ছে খুব ছোট ছোট পার্টিকেলস। আমরা কোথায় দেখতে পাই? সেলের মধ্যে, হয় সেটা সাইটোসলের মধ্যে সাসপেন্ডেড অবস্থায় রয়েছে, আর না হলে সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আটকে রয়েছে। ঠিক আছে, খুব ছোট ছোট পার্টিকেলস, তারা খুব স্পেশালাইজড পার্টিকেলস। কেন স্পেশালাইজড পার্টিকেলস বলছি? কারণ এদের একটা স্পেশাল কাজ আছে, বিশেষ কাজ আছে। সেই বিশেষ কাজটা কি? সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। এরা প্রোটিন তৈরি করতে পারে। তাহলে রাইবোজোমকে আমার যদি ডিফাইন করতে হয় তাহলে আমি কি বলবো? রাইবোজোমস আর স্পেশালাইজড স্মল পার্টিকেলস which takes part in protein synthesis। আর কোথায় পাওয়া যায়? তারা সেলের মধ্যে পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? আইদার তারা ফ্রিলি ঘুরে বেড়ায় সাইটোসলের মধ্যে, অথবা তারা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আটকে থাকে। এবার যে সকল রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আটকে রয়েছে তাদেরকে বলা হয় বাউন্ড রাইবোজোম। আর যে সকল রাইবোজোম সাইটোসলের মধ্যে ফ্রিলি সাসপেন্ডেড অবস্থায় রয়েছে তাদেরকে বলা হয় ফ্রি রাইবোজোম। এবার রাইবোজোম, ফ্রি রাইবোজোম হোক বা বাউন্ড রাইবোজোম হোক, তারা কিন্তু স্ট্রাকচারালি সিমিলার, অর্থাৎ তাদের স্ট্রাকচারটা কিন্তু একই রকম। এবার ফ্রি রাইবোজোমই বলি বা বাউন্ড রাইবোজোমই বলি, তাদের দুজনেরই কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। এবার ফ্রি রাইবোজোম যেগুলো রয়েছে, যেগুলো সাইটোসলের মধ্যে ফ্রিলি সাসপেন্ডেড অবস্থায় রয়েছে, তারা যে প্রোটিনটা তৈরি করে তারা সেটাকে সাইটোসলের মধ্যেই রিলিজ করে দেয়। আর বাউন্ড রাইবোজোম যেগুলো রয়েছে, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যেগুলো আটকে রয়েছে, তারা যে প্রোটিনটা তৈরি করে তারা সেই প্রোটিনটাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে ঢুকিয়ে দেয়। তারা সেই প্রোটিনটাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লিউমেনের মধ্যে ঢুকিয়ে দেয়। কেন? যাতে সেগুলো ফার্দার মডিফিকেশন হতে পারে, সেগুলো যাতে ফোল্ড হতে পারে ভালো করে। ঠিক আছে, সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ঢোকার পরে সেই প্রোটিনটা কি হয়, কিভাবে তার মডিফিকেশনে কি হয়, সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। সেটা আমরা যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে পড়াশোনা করব তখন আলোচনা করব। এখন আমরা রাইবোজোম নিয়ে আলোচনা করছি। তাহলে এতক্ষণে আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার, যে রাইবোজোম হচ্ছে খুব ছোট ছোট পার্টিকেলস, যেগুলো আমরা সেলের মধ্যে পাই। সেলের মধ্যে কোথায় পাই? হয় তারা ফ্রিলি সাসপেন্ডেড অবস্থায় থাকে সাইটোসলে, আর নয়তো তারা বাউন্ড অবস্থায় থাকে কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে। কিন্তু রাইবোজোমের কাজ, সেটা ফ্রি হোক বা বাউন্ড হোক, তাদের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। আর ফ্রি রাইবোজোম বা বাউন্ড রাইবোজোম এরা হচ্ছে স্ট্রাকচারালি সিমিলার। এই অবধি আমরা বুঝলাম। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে রাইবোজোম তৈরি হয় কি নিয়ে। দুটো জিনিস নিয়ে রাইবোজোম তৈরি হয়, একটা হচ্ছে আরএনএ, একটা হচ্ছে প্রোটিন। এবার রাইবোজোম যে আরএনএ গুলো নিয়ে তৈরি হচ্ছে সেগুলোকে বলা হয় রাইবোজোমাল আরএনএ, আর রাইবোজোম যে প্রোটিন গুলো নিয়ে তৈরি হচ্ছে সেগুলোকে বলা হয় রাইবোজোমাল প্রোটিন। এই রাইবোজোমাল আরএনএ কে আমরা শর্টে এভাবে লিখি, আর আরএনএ, স্মল আর লিখে তারপরে ক্যাপিটালে আমরা আরএনএ লিখছি। তার মানে এটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ। এই রাইবোজোমাল আরএনএ আর রাইবোজোমাল প্রোটিন, এই দুজনে কি তৈরি করে? রাইবোজোম তৈরি করে। এবার এই আরএনএ এর পুরো কথা কি আমরা জানি? এর পুরো নামটা কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। সেই জন্য এই রাইবোনিউক্লিক অ্যাসিড আর প্রোটিন আছে বলে রাইবোজোমকে অনেক সময় রাইবোনিউক্লিয়ার প্রোটিনও বলা হয়। যেহেতু রাইবোজোম রাইবোনিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি, তাই রাইবোজোমের আরেকটা নাম হচ্ছে রাইবোনিউক্লিয়ার প্রোটিন। এই অবধি বোঝা গেল। এবার রাইবোজোম কোন ধরনের সেলের মধ্যে পাওয়া যায়? আমরা তো জানি যে সেল প্রোক্যারিওটিকও হতে পারে, আবার সেল ইউক্যারিওটিকও হতে পারে। এবার প্রোক্যারিওটিক সেল হোক বা ইউক্যারিওটিক সেল হোক, আমরা কিন্তু রাইবোজোম দু ধরনের সেলেই পাবো। প্রোক্যারিওটিক সেলের মধ্যে যে রাইবোজোম পাবো তাকে বলা হয় প্রোক্যারিওটিক রাইবোজোম, আর ইউক্যারিওটিক সেলের মধ্যে যে রাইবোজোম পাবো তাকে বলা হয় ইউক্যারিওটিক রাইবোজোম। কি বললাম? প্রোক্যারিওটিক সেলের মধ্যে যে রাইবোজোম থাকে তাকে বলা হয় প্রোক্যারিওটিক রাইবোজোম, আর ইউক্যারিওটিক সেলের মধ্যে যে রাইবোজোম থাকে তাকে বলা হয় ইউক্যারিওটিক রাইবোজোম। পার্থক্যটা কোথায় আমি একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি প্রোক্যারিওটিক রাইবোজোম লিখি। আর এর পাশে আমি ইউক্যারিওটিক রাইবোজোম লিখি। প্রোক্যারিওটিক রাইবোজোম হোক বা ইউক্যারিওটিক রাইবোজোম হোক, রাইবোজোম তৈরি হয় কি নিয়ে? আরএনএ এবং প্রোটিন, অর্থাৎ রাইবোজোমাল আরএনএ এবং রাইবোজোমাল প্রোটিন নিয়ে। এবার প্রোক্যারিওটিক রাইবোজোমের ক্ষেত্রে দেখা গেছে যে 65% রাইবোজোমাল আরএনএ থাকে, 65% রাইবোজোমাল আরএনএ থাকে, আর বাকি যে রিমেনিং 35% সেটা থাকে রাইবোজোমাল প্রোটিন। কিন্তু আমরা যদি ইউক্যারিওটিক রাইবোজোম দেখি, অর্থাৎ ইউক্যারিওটিক সেলের মধ্যে যে রাইবোজোম আছে সেখানে কিন্তু এই ভাগটা 50-50 হয়ে যায়, অর্থাৎ 50% থাকবে
রাইবোজোমাল আরএনএ, আর বাকি 50% থাকবে মোটামুটি রাইবোজোমাল প্রোটিন। এই অবধি আমরা বুঝলাম। তাহলে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার যে রাইবোজোম প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল দুটোতেই থাকে। আবার আমরা যদি ইউক্যারিওটিক সেল নিয়ে বলি, আমরা রাইবোজোম প্ল্যান্ট সেলেও পাবো, অ্যানিমাল সেলেও পাবো, ঠিক আছে। এবার ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে রাইবোজোম আমরা দেখতে পাবো অনেক সময় মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে। মাইটোকন্ড্রিয়া নামক যে অর্গানেল গুলো রয়েছে তার মধ্যেও থাকে। এবার মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে রাইবোজোম থাকে সেগুলোকে বলা হয় মাইটোরাইবোজোম, সেগুলোকে বলা হয় মাইটোরাইবোজোম। দেখো নাম থেকেই বুঝতে পারছি মাইটোরাইবোজোম, মাইটো কথাটা কোথা থেকে এসেছে? মাইটোকন্ড্রিয়া থেকে। আবার অনেক সময় আমরা ইউক্যারিওটিক সেলের মধ্যে রাইবোজোমকে আমরা প্লাস্টিডের মধ্যেও দেখতে পাবো, প্লাস্টিড নামক যে অর্গানেল আছে তার মধ্যেও দেখতে পাবো। তাহলে প্লাস্টিডের মধ্যে যে রাইবোজোম থাকে সেগুলোকে বলা হয় প্লাস্টোরাইবোজোম, সেগুলোকে বলা হয় প্লাস্টোরাইবোজোম। তাহলে যদি মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমরা রাইবোজোম দেখতে পাই সেই রাইবোজোম গুলোকে বলবো মাইটোরাইবোজোম, যদি প্লাস্টিডের মধ্যে রাইবোজোম দেখতে পাই সেগুলোকে আমরা বলবো প্লাস্টোরাইবোজোম। কিন্তু এই মাইটোরাইবোজোম বা প্লাস্টোরাইবোজোম আমরা কোথায় পাবো? আমরা একমাত্র ইউক্যারিওটিক সেলের মধ্যেই পাবো, আমরা কিন্তু প্রোক্যারিওটিক সেলের মধ্যে পাবো না। কারণ প্রোক্যারিওটিক সেল এমন এক ধরনের সেল যার মধ্যে আমরা কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেলই পাবো না দেখতে, তাই না? আর মেমব্রেন বাউন্ড অর্গানেল যদি না থাকে তাহলে মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিডের কোনো অস্তিত্বই আমরা প্রোক্যারিওটিক সেলের মধ্যে পাবো না। যেহেতু প্রোক্যারিওটিক সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিড নেই, তাই আমরা প্রোক্যারিওটিক সেলের মধ্যে মাইটোরাইবোজোম বা প্লাস্টোরাইবোজোম কিচ্ছু পাবো না। কিন্তু ইউক্যারিওটিক সেলের মধ্যে আমরা ওয়েল ডিফাইন্ড মেমব্রেন বাউন্ড আমরা অর্গানেল পাবো দেখতে। সেই জন্য সেখানে যেখানে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড রয়েছে তার মধ্যে যদি রাইবোজোম থাকে তাহলে সেগুলোকে কি বলা হবে? মাইটোরাইবোজোম এবং প্লাস্টোরাইবোজোম। মাইটোরাইবোজোম হচ্ছে সেই সকল রাইবোজোম যেগুলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে রয়েছে, প্লাস্টোরাইবোজোম হচ্ছে সেই সকল রাইবোজোম যেগুলো প্লাস্টিডের মধ্যে রয়েছে। এই অবধি আমাদের কাছে পরিষ্কার? আচ্ছা, এবার আরেকটু আমরা প্রোক্যারিওটিক রাইবোজোম এবং ইউক্যারিওটিক রাইবোজোম নিয়ে আলোচনা করি। পার্থক্যটা কি? রাইবোজোম প্রোক্যারিওটিক সেলেই থাকুক বা ইউক্যারিওটিক সেলেই থাকুক, অর্থাৎ সেটা প্রোক্যারিওটিক রাইবোজোম হোক বা ইউক্যারিওটিক রাইবোজোম হোক, সেটা দুখানা সাব ইউনিট নিয়ে তৈরি হয়। কিরকম দুখানা সাব ইউনিট? একটা বড় সাব ইউনিট, একটা ছোট সাব ইউনিট, একটা বড় সাব ইউনিট, একটা ছোট সাব ইউনিট, ঠিক আছে। প্রোক্যারিওটিক রাইবোজোমও তৈরি হবে দুটো সাব ইউনিট নিয়ে, একটা লার্জার সাব ইউনিট, একটা স্মলার সাব ইউনিট। ইউক্যারিওটিক রাইবোজোমও তৈরি হবে দুটো সাব ইউনিট নিয়ে, একটা লার্জার সাব ইউনিট, একটা স্মলার সাব ইউনিট। প্রোক্যারিওটিক রাইবোজোমের ক্ষেত্রে এই যে লার্জার সাব ইউনিট এটাকে বলা হয় 50S সাব ইউনিট, আর যেটা ছোট সাব ইউনিট এটাকে বলা হয় 30S সাব ইউনিট, ঠিক আছে। আর ইউক্যারিওটিক রাইবোজোমের ক্ষেত্রে যেটা লার্জার সাব ইউনিট সেটাকে বলা হয় 60S সাব ইউনিট, আর যেটা স্মলার সাব ইউনিট সেটাকে বলা হয় 40S সাব ইউনিট। কিন্তু একটা জিনিস জেনে রেখে দাও, প্রোক্যারিওটিক রাইবোজোম যেগুলো এগুলোকে বলা হয় 70S টাইপ, এগুলোকে কি বলা হয়? 70S টাইপ রাইবোজোম, ঠিক আছে। কিন্তু এই 70টা কিন্তু কখনোই এই দুটোকে যোগ করে না, এটা মাথায় বসিয়ে রাখতে হবে। প্রোক্যারিওটিক রাইবোজোমকে বলা হয় 70S টাইপ, যার দুখানা সাব ইউনিট, লার্জার সাব ইউনিট হচ্ছে 50S, স্মলার সাব ইউনিট হচ্ছে 30S। ঠিক একইভাবে ইউক্যারিওটিক রাইবোজোমকে বলা হয় 80S টাইপ। ইউক্যারিওটিক রাইবোজোমকে কি বলা হয়? 80S টাইপ রাইবোজোম, ঠিক আছে। এখানেও কিন্তু এই 60 আর 40 যোগ করে 80 আসে না, ঠিক আছে। এই 80S সাবটাইপ যেটা রয়েছে, 80S টাইপের যে রাইবোজোম তার দুখানা সাব ইউনিট, লার্জার সাব ইউনিট হচ্ছে 60S, স্মলার সাব ইউনিট হচ্ছে 40S। এত কিছু বলার উদ্দেশ্য একটাই যে রাইবোজোমের দুখানা সাব ইউনিট থাকে, একটা লার্জার সাব ইউনিট, একটা স্মলার সাব ইউনিট। কিন্তু রাইবোজোম যখন প্রোটিন সিনথেসিস করছে, সে যখন কাজ করছে, তখন এই দুখানা সাব ইউনিট না একসাথে একটা ইউনিটের মতো কাজ করছে। এই পুরোটা নিয়ে হচ্ছে রাইবোজোম। এই যে রাইবোজোমের দুখানা সাব ইউনিট, লার্জার সাব ইউনিট এবং স্মলার সাব ইউনিট, এরা দুজনে মিলে গিয়ে একটা ইউনিট তৈরি হয়ে যাচ্ছে। এই একটা ইউনিট আলটিমেটলি প্রোটিন তৈরি করছে। এই অবধি আমরা বুঝলাম। আচ্ছা, এবার আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে রাইবোজোম তো বুঝলাম স্পেশালাইজ স্মল পার্টিকেল যারা প্রোটিন সিনথেসিস করে। এবার প্রোটিন সিনথেসিসটা করে কিভাবে সেটা আমাকে জানতে হবে। দেখো, প্রোটিন সিনথেসিস হতে গেলে দুটো পদ্ধতি। একটা প্রসেস ঘটে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, একটা প্রসেস ঘটে হচ্ছে রাইবোজোমের মধ্যে, ঠিক আছে। দুটো প্রসেসের আলাদা আলাদা নাম। একটা প্রসেসকে বলা হয় ট্রান্সক্রিপশন, একটা প্রসেসকে বলা হয় ট্রান্সলেশন, ঠিক আছে। তাহলে দুটো প্রসেস কি কি? একটা হচ্ছে ট্রান্সক্রিপশন
ট্রান্সক্রিপশন, আর একটা প্রসেস হচ্ছে ট্রান্সলেশন। একটা প্রসেস ট্রান্সক্রিপশন, একটা প্রসেস হচ্ছে ট্রান্সলেশন। এবারে ট্রান্সক্রিপশন যে প্রসেসটা, এটা কোথায় ঘটে? এটা নিউক্লিয়াসের মধ্যে ঘটে। ট্রান্সক্রিপশনটা কোথায় ঘটে? নিউক্লিয়াসের মধ্যে ঘটে। প্রসেসটা কি আমি পরে আসছি। ট্রান্সক্রিপশন প্রসেস ঘটে নিউক্লিয়াসের মধ্যে, আর ট্রান্সলেশন যে প্রসেসটা, এটা কোথায় ঘটে? এটা রাইবোজোমের মধ্যে ঘটে। ঠিক আছে? এবার ট্রান্সক্রিপশন প্রসেসে কি হয় দেখো, নিউক্লিয়াসের মধ্যে আমরা কি জানি, কি থাকে? ডিএনএ থাকে। এই ডিএনএ কি তৈরি করে জানো? এই ডিএনএ এমআরএনএ তৈরি করে। এমআরএনএ মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ। এমআরএনএ তৈরি করে। এই যে ডিএনএ যে আরএনএ তৈরি করলো, বা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে ডিএনএ যে মেসেঞ্জার আরএনএ তৈরি করলো, এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। এটা কোথায় ঘটে? নিউক্লিয়াসের মধ্যে ঘটে। এবার তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি তৈরি হলো? এমআরএনএ, বা যাকে আমরা মেসেঞ্জার আরএনএ বলি, সেটা তৈরি হলো। এই যে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ আমি যাই বলি, সেটা নিউক্লিয়াসের বাইরে বেরিয়ে আসবে। নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে যে নিউক্লিয়ার পোর রয়েছে, সেই নিউক্লিয়ার পোর দিয়ে সে কোথায় চলে আসবে? নিউক্লিয়াসের বাইরে চলে আসবে। নিউক্লিয়াসের বাইরে কোথায় আসলো? সাইটোসলের মধ্যে চলে আসলো। এবং সাইটোসল থেকে আলটিমেটলি এই এমআরএনএ গুলো কোথায় পৌঁছালো? রাইবোজোমের মধ্যে পৌঁছালো। তাহলে রাইবোজোমে আমরা কি দেখলাম? কি পৌঁছালো? এমআরএনএ পৌঁছালো। ঠিক আছে? অর্থাৎ মেসেঞ্জার আরএনএ পৌঁছালো। এবার আরেকটা জিনিস জেনে রেখে দাও, টিআরএনএ মলিকিউল যেগুলো রয়েছে, টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ, টিআরএনএ এইভাবে লেখা হয়। ঠিক আছে? এই টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ মলিকিউল যেগুলো রয়েছে, এরা কি করবে? এরা অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করে নিয়ে আসবে। এরা অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করে কোথায় নিয়ে আসবে? রাইবোজোমের মধ্যে আসবে। তাহলে রাইবোজোমের মধ্যে আমরা কি কি পেলাম? আমরা এমআরএনএ পেলাম এবং অ্যামাইনো অ্যাসিড পেলাম। ঠিক আছে? এবার এই এমআরএনএ আর অ্যামাইনো অ্যাসিড এরা দুজনে বাইন্ড হয়ে যাবে। বাইন্ড হয়ে গিয়ে কি তৈরি করবে? পলিপেপটাইড তৈরি করবে। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের একটা লম্বা চেন তৈরি করবে। পলিপেপটাইড কাকে বলা হয় দেখো, এটা যদি ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিড হয়, এই অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়তে 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 একটা লম্বা চেন তৈরি করে, এটাকে বলা হয় পলিপেপটাইড। আর এরকম অনেকগুলো পলিপেপটাইড একসাথে যখন জুড়ে যাচ্ছে, একটা লম্বা মলিকিউল তৈরি হচ্ছে, সেটাকে বলা হয় প্রোটিন। এবার একটা জিনিস আমাদের জানতে হবে, অ্যামাইনো অ্যাসিড জিনিসটা কি। তাহলে এই কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। অ্যামাইনো অ্যাসিড কিচ্ছু না, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের ছোট ইউনিট। এটা পুঁথির মালা চিন্তা করো। আগেকার দিনে সেই মহিলারা পুঁথির মালা পরতো না? অনেকগুলো পুঁথি জুড়ে জুড়ে একটা পুঁথির মালা তৈরি হতো। এই পুঁথির মালার এক একটা ইন্ডিভিজুয়াল ইউনিট কি? পুঁথি। এই পুঁথিগুলো জুড়ে জুড়ে একটা লম্বা চেন তৈরি হয়, যেটাকে বলে পুঁথির মালা। ঠিক সেরকম এক একটা ইন্ডিভিজুয়াল ইউনিট হচ্ছে এক একটা অ্যামাইনো অ্যাসিড। এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়তে 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 একটা লম্বা চেন তৈরি হয়েছে। এই যে চেনটা, এটাকে বলা হয় পলিপেপটাইড। কেন? কারণ এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের চেন। এরকম একটা চেন হলো, এরকম আরো অ্যামাইনো অ্যাসিডের চেন জুড়লো। ঠিক আছে? যেটাকে আরো মানে আরেকটা পলিপেপটাইড পেলাম। এরকম পলিপেপটাইড গুলো জুড়তে জুড়তে আমরা একটা যে লম্বা চেন পেলাম, এটাকে বলা হয় প্রোটিন। তার মানে প্রোটিন কিচ্ছু না, প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের চেন। এই যে চেনটা, এই চেনটা তৈরি হচ্ছে কিভাবে? রাইবোজোমের মধ্যে অ্যামাইনো অ্যাসিড যখন এমআরএনএ এর সঙ্গে বাইন্ড করছে, বাইন্ড করতে 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 অ্যামাইনো অ্যাসিড আর এমআরএনএ একসাথে বাইন্ড করে এখানে একটা লম্বা চেন তৈরি করছে, যেটাকে বলা হয় প্রোটিন। আর এই প্রোটিনটা তৈরি হচ্ছে কোথায়? রাইবোজোমের মধ্যে। এই অবধি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এই যে রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরি হলো, এই যে প্রসেসে প্রোটিনটা তৈরি হলো, যেখানে অ্যামাইনো অ্যাসিড এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ এর সঙ্গে বাইন্ড করলো, করে এই যে প্রোটিনটা তৈরি করলো, এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশন কোথায় হচ্ছে? রাইবোজোমের মধ্যে হচ্ছে। যে পদ্ধতিতে অ্যামাইনো অ্যাসিড এবং এমআরএনএ দুজনে একসাথে বাইন্ড করে যাচ্ছে, যে পদ্ধতিতে অ্যামাইনো অ্যাসিড এবং মেসেঞ্জার আরএনএ দুজনে বাইন্ড করে যাচ্ছে, বাইন্ড করে গিয়ে প্রোটিন তৈরি করছে, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। আর ট্রান্সক্রিপশন কোথায় হচ্ছে? নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে। এখানে কি হচ্ছে? ডিএনএ কি তৈরি করছে? মেসেঞ্জার আরএনএ তৈরি করছে। ঠিক আছে? এই প্রসেস হচ্ছে ট্রান্সক্রিপশন, যেটা নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে। এই মেসেঞ্জার আরএনএ বেরিয়ে আসছে নিউক্লিয়াস থেকে, ওই নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে যে নিউক্লিয়ার কোড রয়েছে, সেই নিউক্লিয়ার কোডগুলো দিয়ে সাইটোসলে চলে আসছে। আলটিমেটলি সেটা রাইবোজোমে পৌঁছে গেল এমআরএনএ। আবার এই রাইবোজোমের মধ্যে আর কি পৌঁছালো? অ্যামাইনো অ্যাসিড পৌঁছালো। এই অ্যামাইনো অ্যাসিডকে কে ক্যারি করে আনলো? টিআরএনএ মলিকিউলগুলো, অর্থাৎ ট্রান্সফার আরএনএ মলিকিউল অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করে আনলো। এবার রাইবোজোমের মধ্যে এই অ্যামাইনো অ্যাসিড এবং মেসেঞ্জার আরএনএ দুজনে বাইন্ড হয়ে গিয়ে প্রোটিন তৈরি করলো। আর এই অ্যামাইনো অ্যাসিড যখন মেসেঞ্জার আরএনএ এর সঙ্গে বাইন্ড হয়ে যখন প্রোটিনের লম্বা চেনটা তৈরি করছে, সেটাকে বলা হয় ট্রান্সলেশন।
ঠিক আছে? তাহলে রাইবোজোমের মধ্যে কি হচ্ছে? ট্রান্সলেশন হচ্ছে, অর্থাৎ প্রোটিনের সিনথেসিস হচ্ছে। এবার রাইবোজোম যদি বাউন্ড রাইবোজোম হয়, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে সাথে যদি লেগে থাকে, এরকম রাইবোজোম হয়, তারা যে প্রোটিনটা তৈরি করলো, তারা সেই প্রোটিনটাকে কি করবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লিউমেনের মধ্যে ঢুকিয়ে দেবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে তাকে পাঠিয়ে দেবে। কেন? কারণ তারা যাতে ফার্দার মডিফাই হতে পারে, সেখানে তারা যাতে সেই প্রোটিনের যাতে ফোল্ডিং গুলো ঠিকঠাক হতে পারে, সেই জন্য সেটা আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন পড়বো তখন ডিটেইলসে পড়বো। আপাতত জেনে রাখি, রাইবোজোম যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে, অর্থাৎ বাউন্ড রাইবোজোম হয়, তারা যে প্রোটিনটা তৈরি করবে সেটাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে ঢুকিয়ে দেবে। আর রাইবোজোম যেগুলো ফ্রি অবস্থায় রয়েছে, অর্থাৎ সাইটোসলের মধ্যে ফ্রিলি সাসপেন্ডেড রয়েছে, তারা যখন প্রোটিনটা তৈরি করছে, তারা সেই প্রোটিনটাকে কি করবে? সাইটোসলের মধ্যে রিলিজ করে দেবে। তাহলে এই অবধি মোটামুটি একটা কনসেপ্ট আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তাহলে আমার টেক হোম মেসেজ কি থাকলো রাইবোজোম নিয়ে? রাইবোজোম কিছু না, রাইবোজোম হচ্ছে স্পেশালাইজড স্মল পার্টিকেলস, যেগুলো আমরা সেলের মধ্যে আইদার সাইটোসলে সাসপেন্ডেড অবস্থায় দেখতে পারি, অর তাদেরকে আমরা রাইবোজোমের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আটকে থাকতে পারি। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। তারা যদি ফ্রি অবস্থায় সাইটোসলে থাকে, তারও কাজ প্রোটিন সিনথেসিস করা। তারা যদি বাউন্ড অবস্থায় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে, তারও কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। বোঝাতে পারলাম? এবং ফ্রি রাইবোজোম এবং বাউন্ড রাইবোজোম স্ট্রাকচারালি এরা দুজন হচ্ছে সিমিলার। ঠিক আছে? আরেকটা জিনিস জেনে রাখা, এই যে রাইবোজোমের আমরা দুটো সাব ইউনিট বললাম, একটা লার্জার সাব ইউনিট, একটা স্মলার সাব ইউনিট, এরা দুজনে মিলে একসাথে কাজ করে এই প্রোটিন তৈরি করছে। এবার কিভাবে করছে, এর ভেতরে কি হচ্ছে এক্স্যাক্টলি, তোমাদের এত ডিটেইলসে লাগবে না বলে আমি গেলাম না। আপাতত আমরা কি জানলাম? যে এই লার্জার সাব ইউনিট এবং স্মলার সাব ইউনিট দুজনে একসাথে একটা ইউনিটের মতো কাজ করছে, করে প্রোটিন তৈরি করছে। এবার যেই একটা নির্দিষ্ট পলিপেপটাইড বা প্রোটিন, তুমি যাই বলো, নির্দিষ্ট স্পেসিফিক কোনো প্রোটিন তৈরি হয়ে গেল বা স্পেসিফিক কোনো পলিপেপটাইড তৈরি হয়ে গেল, তখন কিন্তু এই দুটো সাব ইউনিট আর একসাথে থাকবে না, এরা তখন সেপারেটেড হয়ে যাবে, এরা আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গিয়ে হয় তারা নতুন ভাবে কাজ করা শুরু করবে, ঠিক আছে, আর নহলে তারা এরা ভেঙে যাবে। আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে যে যখন কোনো একটা স্পেসিফিক প্রোটিন তৈরি হলো, তখন এই দুটো সাব ইউনিট আলাদা হয়ে গেল, এক নম্বর। দ্বিতীয় একটা জিনিস জেনে রেখে দাও, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোজোম গুলো আটকে রয়েছে, এটা যে পার্মানেন্টলি ওখানে আটকেই থাকবে রাইবোজোম গুলো, তা কিন্তু না। এরকম হয় যে রাইবোজোম গুলো আটকে রয়েছে, তারা আবার খুলে সাইটোসলে চলে আসলো, আবার সাইটোসল থেকে রাইবোজোম গিয়ে আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আটকে থাকলো, এরকম হতে পারে। ঠিক আছে? এই মোটামুটি একটা কনসেপ্ট কিন্তু আমাদের রাইবোজোমের চলে আসলো। তাহলে বেসিক যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে রাইবোজোম সেলের মধ্যে থাকে, হয় তারা সাইটোসলে ফ্রিলি সাসপেন্ডেড থাকে, নয় তারা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে বাউন্ড অবস্থায় থাকে। এটা একটা জানতে হবে। ফ্রি থাকুক বা বাউন্ড থাকুক, তারা স্ট্রাকচারালি সিমিলার এবং তাদের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। অর্থাৎ রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। ঠিক আছে? আমরা তো এতক্ষণ রাইবোজোম নিয়ে অনেক কিছু আলোচনা করলাম। রাইবোজোম নিয়ে পড়ার সময় একটা নাম আমরা কি দেখলাম বারবার ঘুরে ফিরে আসছে, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা কি পড়েছি রাইবোজোম পড়ার সময়? যে অনেক এরকম রাইবোজোম রয়েছে যারা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আটকে থাকে, যাদেরকে বাউন্ড রাইবোজোম বলা হয়। তাহলে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম আটকে রয়েছে, এটা তো আমরা বুঝলাম। তাহলে এবার যেটা শিখতে হবে সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে একটা ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেল, যেটা সেলের সাইটোসলের মধ্যে সাসপেন্ডেড অবস্থায় থাকে। ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেল, যেটা সেলের মধ্যে, সেলের যে সাইটোসল রয়েছে তার মধ্যে সাসপেন্ডেড অবস্থায় থাকে। এবার এখানে একটা কথা আমি বলছি, ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেল, তার মানে সেই অর্গানেলটাকে ঘিরে আমরা কি দেখবো? দুখানা মেমব্রেন রয়েছে। তাহলে প্রথম আমার যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোন ধরনের সেলে আমরা দেখতে পাবো? প্রোক্যারিওটিক সেল নাকি ইউক্যারিওটিক সেল? দেখো, প্রোক্যারিওটিক সেল বলতে কোন ধরনের সেল? যার মধ্যে আমরা কোনো ওয়েল ডিফাইন্ড মেমব্রেন বাউন্ড অর্গানেল দেখতে পাই না, যার মধ্যে আমরা কোনো মেমব্রেন বাউন্ড কোনো অর্গানেল আমরা দেখতে পাবো না, সেই ধরনের সেলকে আমরা কি বলি? প্রোক্যারিওটিক সেল। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমি কি বললাম? ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেল। যেহেতু তারা মেমব্রেন দিয়ে ঘেরা রয়েছে, তাই তাদেরকে আমরা ডেফিনেটলি তাদেরকে প্রোক্যারিওটিক সেলের মধ্যে দেখতে পাবো না। তাহলে আমরা কোথায় দেখতে পাবো? ইউক্যারিওটিক সেলের মধ্যে দেখতে পাবো। ইউক্যারিওটিক সেল কাদেরকে বলা হয়? যার মধ্যে আমরা মেমব্রেন বাউন্ড অর্গানেল দেখতে পাই, যার মধ্যে আমরা ওয়েল ডিফাইন্ড মেমব্রেন বাউন্ড অর্গানেল দেখতে পাবো, তাই তো? তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেহেতু ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেল, তাহলে ডেফিনেটলি আমরা তাদেরকে ইউক্যারিওটিক সেলের মধ্যেই দেখতে পাবো, প্রোক্যারিওটিক সেলের মধ্যে দেখতে পাবো না। এবার প্ল্যান্ট সেল বলি বা অ্যানিমাল সেল বলি, এগুলো সব কি? ইউক্যারিওটিক সেল।
তাহলে ইউক্যারিওটিক সেলের মধ্যে অর্থাৎ প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেলের মধ্যে কিন্তু আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাবো। কিন্তু এখানে একটা এক্সেপশনের কথা আমি বলবো, সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেল হলেই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে এই কথাটাও কিন্তু ঠিক না। এরকম কিছু সেল আছে যারা ইউক্যারিওটিক সেল কিন্তু তার মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নেই। যেমন আমরা যদি আরবিসি বলি, রেড ব্লাড কর্পাসেলস, আমরা যদি স্পারমাটোজোয়া বলি, এই রেড ব্লাড কর্পাসেলস, স্পারমাটোজোয়া এদের মধ্যে কিন্তু কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না। ঠিক আছে? আচ্ছা, এবার এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাকচুয়ালি হয় কেন? এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা যদি ছবি আঁকতে হয় আমরা দেখবো যে একটা সিরিজ অফ ফ্ল্যাটেন্ড স্যাকস দেখতে পাবো যারা নাকি নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড, এবং তারপরে আমরা দেখবো আর সিরিজ অফ টিউবুলার স্ট্রাকচার রয়েছে যারা নাকি নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড। এই পুরোটা নিয়ে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি ছবিটা আঁকলে জিনিসটা পরিষ্কার হবে। স্যাক মানে কি? থলে। এই যে আমরা এগুলো কি দেখছি, থলের মতো কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি, তাই তো? থলের মতো কিছু স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। এই যে থলের মতো যে স্ট্রাকচার গুলো, এগুলো হচ্ছে নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড। এগুলো নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড, এরকম লম্বা ভাবে চলবে। এই জিনিসটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা পার্ট। এবার এই যে সিরিজ অফ ফ্ল্যাটেন্ড স্যাকস আমরা দেখতে পাচ্ছি, এই এক একটা স্যাককে বলা হয় সিস্টারনা, আর প্লিউরাল হচ্ছে সিস্টারনি। তার মানে এটা একটা সিস্টারনা, সিস্টারনা, এটা একটা 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 সিস্টারনা। আর এই সবগুলোকে আমি যখন একসাথে বলছি আমি কি বলছি? সিস্টারনি বলছি, অর্থাৎ এর পেছনে আমি একটা ই জুড়ে দেবো, সিস্টারনি। বোঝা গেল? সিস্টারনা সিঙ্গুলার, সিস্টারনি হচ্ছে প্লিউরাল। আচ্ছা, এবার এই যে ফ্ল্যাটেন্ড সেলস যেগুলো দেখতে পাচ্ছি এর সঙ্গে আমরা আরেক ধরনের স্ট্রাকচার আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দেখতে পাবো, সেটা হচ্ছে সিরিজ অফ টিউবুলার স্ট্রাকচার, মানে টিউবের মতো স্ট্রাকচার। এরকম এরাও নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড। এই যে টিউবুলার স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এরাও কিন্তু নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড। বোঝাতে পারলাম? তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আমরা দু রকমের জিনিস আমরা দেখলাম যে তার মধ্যে রয়েছে। একরকম দেখলাম সিরিজ অফ ফ্ল্যাটেন্ড স্যাকস, তারপরে দেখছি আর সিরিজ অফ টিউবুলার স্ট্রাকচার। এই যে সিরিজ অফ ফ্ল্যাটেন্ড স্যাকস যেগুলো দেখতে পাচ্ছি এদের মধ্যে না আমরা দেখবো যে রাইবোজোমস গুলো, এই যে আমরা যখন বাউন্ড রাইবোজোম পড়েছিলাম, যে রাইবোজোম যেগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আটকে থাকে, এইটা হচ্ছে সেই জায়গা যেখানে রাইবোজোম গুলো আটকে থাকে। তার মানে রাইবোজোম গুলো এর গায়ে কি হয়ে রয়েছে? এরকম করে আটকে রয়েছে, এরকম করে আটকে রয়েছে। বোঝা যাচ্ছে? রাইবোজোম গুলো এর গায়ে আটকে রয়েছে, এই স্যাক গুলোর গায়ে, সিস্টারনি গুলোর গায়ে আটকে রয়েছে। কিন্তু এই যে সিরিজ অফ টিউবুলার স্ট্রাকচার যেগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো রাইবোজোম আটকে নেই। এবার একটা জিনিস দেখো, এই যে স্যাকগুলোর গায়ে যে রাইবোজোম আটকে রয়েছে এর সারফেসটা দেখতে কেমন লাগবে? রাফ লাগবে, যেহেতু রাইবোজোম তার গায়ে আটকে রয়েছে। ধরো একটা পিচের রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, দেখছো রাস্তার মধ্যে খোয়াগুলোকে এরকম করে গাঁথা রয়েছে, রাস্তার মধ্যে খোয়াগুলোকে গাঁথা, তাহলে রাস্তাটার অ্যাপিয়ারেন্সটা কেমন হবে? রাফ হবে। যদি খোয়াগুলো গাঁথা না থাকতো রাস্তাটা স্মুথ হতো। খোয়াগুলো গাঁথা আছে বলে কি রাস্তাটাকে রাফ লাগছে। ঠিক সেইভাবে এটাকে চিন্তা করো, যেহেতু রাইবোজোম গুলো এর গায়ে অ্যাটাচড রয়েছে তাই এর সারফেসটা কেমন দেখতে লাগছে? রাফ লাগছে, তাই এটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু এই টিউবুলার স্ট্রাকচার যেগুলো রয়েছে এর গায়ে যেহেতু কোনো রাইবোজোম লেগে নেই তাই এর অ্যাপিয়ারেন্সটা কেমন? এর অ্যাপিয়ারেন্স হচ্ছে স্মুথ অ্যাপিয়ারেন্স, তাই এই অংশটাকে বলা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আমরা দুটো অংশ কি দেখলাম? একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই অবধি বোঝা গেল? আচ্ছা, মেজরিটি অফ দ্য কেসেসে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বেশি অংশ জুড়ে থাকে হচ্ছে এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর কম অংশ জুড়ে থাকে হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার দুজনের কাজও কিন্তু আলাদা, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখানে একটা জিনিস আমি বলে রাখি, এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা রয়েছে এটা নিউক্লিয়াসের কাছাকাছি রয়েছে। মানে এটা যদি নিউক্লিয়াস হয়, এটা ধরো সেল, এটা যদি নিউক্লিয়াস হয়, এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কার কাছে রয়েছে? নিউক্লিয়াসের কাছে রয়েছে। ঠিক আছে? এরপরে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কিন্তু নিউক্লিয়াসের কাছে আমরা পাবো না, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা নিউক্লিয়াসের কাছে রয়েছে।
রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাইজ অ্যাডজাসেন্ট টু নিউক্লিয়াস। শুধু তাই না, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে মেমব্রেনটা সেটাও কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনের সঙ্গে কন্টিনিউয়াস, একসাথে। মানে the membrane of rough endoplasmic reticulum is continuous with nuclear membrane. নিউক্লিয়াসকে ঘিরে নিউক্লিয়ার মেমব্রেন থাকে আমরা জানি। এই নিউক্লিয়ার মেমব্রেনের সাথে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেনটা কন্টিনিউয়াস। এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তার মানে নিউক্লিয়াসের সঙ্গে লেগে রয়েছে, অ্যাডজাসেন্ট রয়েছে। এই অবধি আমরা বুঝলাম। আচ্ছা, এবার এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো মোটামুটি একটা ছবি আমাদের কাছে পরিষ্কার হলো। এবার এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? দেখো, যখন আমরা রাইবোজোম নিয়ে পড়েছিলাম, আমরা কি পড়েছিলাম? রাইবোজোমের কাজ কি? প্রোটিন সিনথেসিস করা। যখন সেটা ফ্রিলি সাইটোসলের মধ্যে সাসপেন্ডেড রয়েছে তখনও তারা প্রোটিন সিনথেসিস করে। আবার যখন তারা এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আটকে রয়েছে, অর্থাৎ বাউন্ড রাইবোজোম যেগুলো, তাদের কাজও প্রোটিন সিনথেসিস করা। ফ্রি রাইবোজোম যেগুলো, সেগুলো তার প্রোটিনটাকে কি করছে? সাইটোসলের মধ্যে রিলিজ করে দিচ্ছে। কিন্তু যেগুলো বাউন্ড রাইবোজোম, যেগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে রয়েছে, তারা যে প্রোটিনটা সিনথেসিস করছে, তারা কি করছে? সেই প্রোটিনটাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লিউমেনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার প্রোটিন তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লিউমেনের মধ্যে পাঠিয়ে দিল রাইবোজোম। এবার প্রোটিনটার কি হবে? এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রোটিনটা ফোল্ড হবে, সেটার ফার্দার মডিফিকেশন হবে। অর্থাৎ প্রোটিনটা ফোল্ড হবে, মডিফিকেশন হবে কোথায়? এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। এবার এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে প্রোটিন পাওয়া গেল, তার কিছুটা প্রোটিন থেকে যাবে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে, আর কিছুটা প্রোটিন ট্রান্সপোর্টেড হয়ে যাবে গলজি অ্যাপারেটাসে। ঠিক আছে? তার মানে যদি এখানে গলজি অ্যাপারেটাস থাকে, এই গলজি অ্যাপারেটাসের মধ্যে কি হয়ে যাবে? এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে প্রোটিনগুলো ফোল্ড হয়ে মডিফাই হয়েছিল, সেগুলো ফার্দার চলে আসবে গলজি অ্যাপারেটাসে। কেন? যাতে এগুলো ফার্দার প্রসেসড হতে পারে। ফার্দার প্রসেসিং এর জন্য এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিনগুলো কোথায় চলে আসবে? গলজি অ্যাপারেটাসে চলে আসবে। গলজি অ্যাপারেটাস নিয়ে আমরা যখন পড়বো তখন এটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। এই অবধি আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা মেজর কাজ আমরা কি জানলাম? দে ফোল্ড এন্ড মডিফাই প্রোটিনস। কোন প্রোটিনগুলোকে ফোল্ড করে মডিফাই করছে? যেগুলো রাইবোজোম তৈরি করে তার লিউমেনের মধ্যে পাঠিয়ে দিয়েছিল। ঠিক আছে? আচ্ছা, এর পাশাপাশি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আরেকটা কাজ হচ্ছে, এরা লাইসোজোমের এনজাইম তৈরি করে। দে প্রোডিউস লাইসোজোমাল এনজাইম। লাইসোজোমের মধ্যে যে এনজাইম থাকে, সেই এনজাইমও এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে। তাহলে আমাকে যদি কেউ প্রশ্ন করে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দুটো কাজ বলো, আমি দুটো কাজ কি বলবো? প্রথম যেটা বলবো সেটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিনকে ফোল্ড করে এবং মডিফাই করে। কোন প্রোটিনকে ফোল্ড করে এবং মডিফাই করে? যে প্রোটিন রাইবোজোম, বাউন্ড রাইবোজোম তৈরি করে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে পাঠিয়ে দিয়েছে, সেই প্রোটিনগুলোকে ফোল্ড করবে এবং মডিফাই করবে। এক নম্বর কাজ। দ্বিতীয় কাজ কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের? দে প্রোডিউস লাইসোজোমাল এনজাইমস। তারা লাইসোজোমের জন্য তারা এনজাইম তৈরি করে। ঠিক আছে? এবার লাইসোজোমের কি এনজাইম থাকে, তার কাজ কি, আমরা যখন লাইসোজোম নিয়ে পড়বো তখন আমরা আলোচনা করব। এই অবধি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এবার আসছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এদের দুজনের কাজ কিন্তু আলাদা। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি দেখলাম? প্রোটিনের সঙ্গে সম্বন্ধ এদের। প্রোটিনকে ফোল্ড করবে, প্রোটিনকে মডিফাই করবে। এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? এরা লিপিডস তৈরি করবে। দে আর রেসপন্সিবল ফর দ্য সিনথেসিস অফ লিপিডস। এবার লিপিডস কি হতে পারে? সেটা কোলেস্টেরল হতে পারে, সেটা ফসফোলিপিডস হতে পারে। এবার এই লিপিডস গুলো কিন্তু গলজি অ্যাপারেটাসে ট্রান্সপোর্টেড হয়ে যাবে। ঠিক আছে? এই অবধি আমরা বুঝলাম। আচ্ছা, এবার এমন কিছু কিছু সেল আছে, যেমন উদাহরণ যদি বলতে হয়, অ্যাড্রিনাল গ্ল্যান্ডস এর মধ্যে যে সেল আমরা পাই, তারা কি করে? এই যে কোলেস্টেরল, এই কোলেস্টেরল থেকে তারা স্টেরয়েড হরমোন তৈরি করবে। ঠিক আছে? তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ বলতে গেলে আমরা কি বলবো? প্রথম কাজ আমরা কি বলবো? এরা লিপিডস তৈরি করে। দে আর রেসপন্সিবল ফর দ্য সিনথেসিস অফ লিপিডস ইনক্লুডিং কোলেস্টেরল এন্ড ফসফোলিপিডস। এবং কিছু কিছু সেলে আমরা দেখতে পাবো যে এই কোলেস্টেরল থেকে স্টেরয়েড হরমোন তৈরি করার জন্য কিন্তু এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রেসপন্সিবল। কোন ধরনের সেলে? উদাহরণ দিতে গেলে অ্যাড্রিনাল গ্ল্যান্ডস এর মধ্যে যে সেল থাকে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডস এর সেলগুলো। বোঝাতে পারলাম? তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ আমাদের কাছে পরিষ্কার, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ আমাদের কাছে পরিষ্কার। আরেকবার ছোট করে রিভিশন দিয়ে দিচ্ছি, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? বাউন্ড রাইবোজোমগুলো যে প্রোটিন তৈরি করে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, সেই প্রোটিনগুলোর ফার্দার মডিফিকেশন, ফোল্ডিং কোথায় হবে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হবে। একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করবে? লাইসোজোমাল এনজাইমস তৈরি করবে।
ব্যাস এইটুকুনি তোমাদের জানলে যথেষ্ট। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? ছোট্ট একটা কথায় উত্তর দেবে। কি উত্তর? এরা লিপিড সিনথেসিস করে, ইনক্লুডিং কোলেস্ট্রল এন্ড ফসফোলিপিডস। কোন ধরনের লিপিড তৈরি করে? কোলেস্ট্রল এবং ফসফোলিপিডস এর মতো লিপিড সিনথেসিস করা হচ্ছে এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। এইটুকুনি উত্তর দিলে যথেষ্ট। যদি আরেকটু বলতে চাও তাহলে কি বলবে? আবার কিছু কিছু সেল আছে যেখানে আমরা দেখবো এই কোলেস্ট্রল থেকে স্টেরয়েড হরমোন তৈরি করতেও এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু সাহায্য করে। উদাহরণ কিছু কিছু সেল বললাম। কোন ধরনের সেল? অ্যাড্রিনাল গ্ল্যান্ডসের সেল। এটা আমাদের একটা উদাহরণ হয়ে গেল। তাহলে আমরা কাজটা বুঝলাম। এবার একটা ইম্পর্টেন্ট আলোচনায় আসি, সেটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা রয়েছে, এখানে তো প্রোটিনের ফোল্ডিং মডিফিকেশন সব হলো। এবার সেই প্রোটিনগুলো গলজি অ্যাপারেটাসে আসবে কি করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলজি অ্যাপারেটাস তো নিজেদের মধ্যে কোনো মেমব্রেন দ্বারা কানেক্টেড নেই, তাদের মধ্যে তো কোনো কমন মেমব্রেন নেই। তাহলে আসবে কি করে? আসবে হচ্ছে ভেসিকেলস এর মাধ্যমে। কিছু ট্রান্সপোর্ট ভেসিকেলস আছে, তাদের মাধ্যমে এই প্রোটিনগুলো চলে আসবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলজি অ্যাপারেটাসে। লিপিডসও কিন্তু এই ট্রান্সপোর্ট ভেসিকেলস এর মাধ্যমেই আসবে। ঠিক আছে, লিপিডসও এই ট্রান্সপোর্ট ভেসিকেলস এর মাধ্যমে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলজি অ্যাপারেটাসে আসবে। আমাদের মেইন কনসার্ন হচ্ছে প্রোটিন নিয়ে। ঠিক আছে, এবার এই জায়গাটা চিন্তা করে, এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার যত এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা এগোচ্ছে, আস্তে আস্তে কি দেখবো? রাফ থেকেও আস্তে আস্তে স্মুথের দিকে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই তো? এবার এমন একটা জায়গা আমরা পাবো যে জায়গাটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে, যেটা হচ্ছে পার্টলি রাফ পার্টলি স্মুথ, ওই জায়গাটাকে বলে ট্রানজিশনাল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওটাকে আমরা পুরোপুরি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতে পারবো না, আবার পুরোপুরি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতে পারবো না। এটা হচ্ছে ট্রানজিশনাল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ট্রানজিশন মানে কি? একটা ফেজ থেকে আরেকটা ফেজে যাচ্ছি, সেই যে ফেজটা, মাঝের যে ফেজটা, সেটাকে বলে ট্রানজিশন। একটা বাচ্চা ছেলে, সে আস্তে আস্তে বড় হয়ে সে অ্যাডাল্ট হলো। এবার এমন একটা ফেজ আসবে, ট্রানজিশন ফেজ, তাকে আমি পুরো বাচ্চাও বলতে পারবো না, তাকে আমি পুরো বড়ও বলতে পারবো না। সে বাচ্চা থেকে বড় হওয়ার যে মাঝামাঝি যে জায়গাটা, সেটাকে বলা হচ্ছে ট্রানজিশনাল ফেজ সেই মানুষটা, তাই তো? ঠিক সেরকম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এদিকে প্রচুর রাফ, সেই রাফনেসটা আস্তে আস্তে কমছে, কমতে 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 আস্তে আস্তে স্মুথ হওয়া শুরু হয়েছে, হতে হতে সে পুরোটা স্মুথ হয়ে গেল। এই যে জায়গাটা যেখানে পার্টলি রাফ আর পার্টলি স্মুথ, ওই জায়গাটাকে বলে ট্রানজিশনাল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এই ট্রানজিশনাল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে এটা কি? আমি যদি বোর্ডটাকে পুরোটা সেল ধরি, এখানটা কি রয়েছে? এখানে নিউক্লিয়াস রয়েছে, যার মেমব্রেনের সঙ্গে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেনটা একসাথে মিলে রয়েছে, তাই তো? তাহলে এটা যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়, এটা যদি গলজি অ্যাপারেটাস হয়, পুরোটা যদি সেল হয়, এটা যদি নিউক্লিয়াস হয়, তাহলে এই জায়গাটাকে, এই ফাঁকা জায়গাটা, এখানে কি রয়েছে? এখানে সাইটোসল রয়েছে, ফ্লুইডটা রয়েছে, সাইটোসলটা রয়েছে, তাই তো? তাহলে এটা হচ্ছে নদীর একটা পার, এটা হচ্ছে নদীর একটা পার। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে নদীর একদিক, গলজি অ্যাপারেটাস হচ্ছে নদীর একদিক, মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। কিসের নদী? সাইটোসলের নদী বয়ে যাচ্ছে। তাহলে যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিনকে গলজি অ্যাপারেটাসে আসতে হয়, তাহলে কিসের মাধ্যমে আসতে হবে? কিছু নৌকোর মাধ্যমে আসতে হবে, যে নৌকো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিনগুলোকে বয়ে গলজি অ্যাপারেটাসে নিয়ে আসবে। এই নৌকোগুলো কিচ্ছু না, এই নৌকোগুলো হচ্ছে ট্রান্সপোর্ট ভেসিকেলস। বোঝাতে পারলাম? তাহলে এই সাইটোসলের এখানে আমরা কি দেখবো? ঠিক যে জায়গাটা ট্রানজিশনাল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, জেনে রেখে দাও, যে জায়গাটা ট্রানজিশনাল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে যাকে আমরা না তো পুরো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলবো, না তো পুরো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলবো, পার্টলি রাফ পার্টলি স্মুথ, এখানে আমরা কিছু ভেসিকেলস দেখতে পাবো। আমি অন্য রং দিয়ে করি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এখানে আমরা কিছু সাইটোসলের মধ্যে কিছু ভেসিকেলস দেখতে পাবো। এই ভেসিকেলস গুলোকে বলা হয় ট্রান্সপোর্ট ভেসিকেলস, মেমব্রেন বাউন্ড ট্রান্সপোর্ট ভেসিকেলস। ছেড়ে দাও, কত ডিটেইলসে যাও দরকার, ট্রান্সপোর্ট ভেসিকেলস দেখতে পাবো। এরা কি করবে? এরা এই প্রোটিনগুলোকে কালেক্ট করে নেবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, নিয়ে এই প্রোটিনগুলোকে কোথায় নিয়ে চলে আসবে? গলজি অ্যাপারেটাসে নিয়ে আসবে। এবার গলজি অ্যাপারেটাসে আসার পরে প্রোটিনগুলো ফার্দার প্রসেসড হবে, তারপরে তাকে শর্ট করা হবে, বা শর্ট করা হবে মানে আলাদা আলাদা করা হবে। এই প্রোটিন এই কাজে লাগবে, আলাদা করে দাও, এই প্রোটিন এই কাজে লাগবে, আলাদা করে দাও, এই প্রোটিন এই কাজে লাগবে, আলাদা করে দাও। এই যে শর্টিং অফ প্রোটিন, সেটা কোথায় হবে? গলজি অ্যাপারেটাসে হবে। তাহলে যখন গলজি অ্যাপারেটাসে এই প্রোটিনগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে পৌঁছালো, এখানে কি হবে? দিস প্রোটিনস আর ফার্দার প্রসেসড এন্ড শর্টেড। তারপরে সেই প্রোটিনগুলো হয় কিছু প্রোটিন চলে যাবে লাইসোজোমে, নয় কিছু প্রোটিন চলে যাবে প্লাজমা মেমব্রেনে, কিছু প্রোটিন সেলের বাইরে সিক্রেটেড হয়ে যাবে। সেটা হচ্ছে গলজি অ্যাপারেটাসের কাজ। যখন আমরা গলজি অ্যাপারেটাস নিয়ে পড়বো তখন পড়বো। আপাতত আমরা কি জানলাম? বাউন্ড রাইবোসোম যে প্রোটিনগুলো তৈরি করলো, সেই প্রোটিনগুলো কোথায় চলে আসলো?
রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে, তাই তো? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লিউমেনের মধ্যে। এবার সেখানে এসে সেই প্রোটিনগুলো কি হলো, ফার্দার তার ফোল্ডিং হলো এবং মডিফিকেশন হলো। সেই প্রোটিনগুলো আলটিমেটলি পৌঁছে গেল কোথায়, গলজি অ্যাপারেটাসে। কেন? সেগুলো ফার্দার প্রসেসিং এর জন্য এবং তাদের শর্টিং করার জন্য। তাহলে এই অবধি কিন্তু আমরা গলজি অ্যাপারেটাস নিয়ে পরে পড়বো। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিন্তু মোটামুটি কনসেপ্ট আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। ছোট্ট করে একটা জিনিস বলে দিই মনে রাখার জন্য, এতক্ষণের আলোচনায় ভুলে যেতে পারো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোন ধরনের ইউক্যারিওটিক সেলে পাওয়া যায় না? দুটো एग्जांपल, একটা হচ্ছে রেড ব্লাড কর্পাসেলস, একটা হচ্ছে স্পারমাটোজোয়া। রেড ব্লাড কর্পাসেলস আমরা কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাবো না, স্পারমাটোজোয়ার মধ্যে আমরা কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাবো না। এই অবধি আমাদের কাছে তাহলে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। আমরা এতক্ষণ রাইবোজোম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে যা যা পড়লাম আমাদের কাছে কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে গলজি অ্যাপারেটাস, আরেকটা খুব ইম্পর্টেন্ট অর্গানেল যেটা সেলের মধ্যে থাকে। এবার এই গলজি অ্যাপারেটাস নিয়ে আলোচনা করার আগে আরেকটুখানি আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে আমরা যখন রাইবোজোম পড়েছিলাম আমরা কি শিখেছিলাম, রাইবোজোম কি করে, প্রোটিন তৈরি করে। এই যে রাইবোজোম যে প্রোটিন তৈরি করলো, এই প্রোটিনগুলোকে রাইবোজোম কোথায় পাঠিয়ে দেয়, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লুমেনের মধ্যে পাঠিয়ে দেয়। কেন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লুমেনের মধ্যে প্রোটিনগুলো আসে, কারণ তাদের যাতে ফোল্ডিং এবং মডিফিকেশন হতে পারে, তাই তো? এবার এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রোটিনগুলো ফোল্ড হলো, তারা মডিফাই হলো। এবার তারা কি হবে, এটা এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বেরিয়ে যাবে। কোন জায়গা দিয়ে বেরোবে, ট্রানজিশনাল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে আমরা একটা জায়গা পড়েছিলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রয়েছে, যেটা কিছুটা রাফ কিছুটা স্মুথ, সেটাকে কি বলে, ট্রানজিশনাল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেখান থেকে প্রোটিনগুলো এবার বেরিয়ে যায়। কিসের মাধ্যমে বেরিয়ে যায়, ট্রান্সপোর্ট ভেসিকলস এর মাধ্যমে বেরিয়ে যায়, তাই তো? এটা আমরা পড়েছিলাম মেমব্রেন বাউন্ড ট্রান্সপোর্ট ভেসিকলস এর মাধ্যমে এই প্রোটিনগুলো বেরিয়ে যায়। বেরিয়ে কোথায় আসে, গলজিতে এসে পৌঁছায়। এবার এই যে ট্রান্সপোর্ট ভেসিকলস গুলো রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি কি জানো, এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এটা ছিঁড়ে বেরিয়ে আসে। এটা অ্যাকচুয়ালি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে লাগানো অবস্থায় রয়েছে। তারপর সেখান থেকে তারা ছিঁড়ে বেরিয়ে আসে সাইটোসলের মধ্যে, তারা ভাসতে 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 তারা গলজি অবধি এসে পৌঁছায় এবং গলজি অ্যাপারেটাসের যে মেমব্রেন রয়েছে তার সঙ্গে তারা ফিউজ হয়ে যায়। মানে জিনিসটা কেমন হয়, এটা যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়, আমি রাফ আঁকছি, এটা যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয় তাহলে এখান থেকে ভেসিকলটা কি হয়, ছিঁড়ে বেরিয়ে আসে। এখান থেকে ভেসিকল, ট্রান্সপোর্ট ভেসিকল ছিঁড়ে বেরিয়ে আসে। বেরিয়ে কোথায় চলে আসে, এটা যদি গলজি হয়, ঠিক আছে, এসে গলজির এই মেমব্রেনের সঙ্গে এরা ফিউজ হয়ে যায়। তার মানে এই ভেসিকল গুলো লেগেছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে, সেখান থেকে তারা ছিঁড়ে আসলো। ছিঁড়ে তারা সাইটোসল দিয়ে ভাসতে 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 গলজি অবধি আসলো, এসে গলজির মেমব্রেনের সঙ্গে ফিউজ হয়ে গেল এবং তার মধ্যে তারা যে প্রোটিনটাকে ক্যারি করছিল, তারা সেই প্রোটিনটাকে গলজির লিউমেনের মধ্যে ঢুকিয়ে দেয়। এই অবধি আমরা বুঝলাম। তাহলে এবার আমরা একটু গলজির ডিটেইলস আসি, গলজি অ্যাপারেটাস হয় কেমন। দেখো গলজি অ্যাপারেটাস না, এই যে অর্গানেলটা, এটা সাইজে একটু বড়। দিস ইজ মেমব্রেন বাউন্ড অর্গানেল। গলজি অ্যাপারেটাস হচ্ছে মেমব্রেন বাউন্ড অর্গানেল। তার মানে আমরা কি বলতে পারি, মেমব্রেন বাউন্ড অর্গানেল বলে ডেফিনেটলি এরা ইউক্যারিওটিক সেলের মধ্যেই থাকবে, এরা প্রোক্যারিওটিক সেলে থাকবে না। কেন? কারণ প্রোক্যারিওটিক সেলের মধ্যে আমরা কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেল দেখতে পাই না। আমরা মেমব্রেন বাউন্ড অর্গানেল কোথায় দেখতে পাই, আমরা একমাত্র ইউক্যারিওটিক সেলের মধ্যে দেখতে পাই। সেই জন্য গলজিকে আমরা কোথায় পাবো, ইউক্যারিওটিক সেলে পাবো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো প্ল্যান্ট সেলের মধ্যে যে গলজি অ্যাপারেটাস থাকে তাকে একটা বিশেষ নামে ডাকা হয়, সেটাকে বলা হয় ডিকটিওসোমস। সেটাকে বলা হয় ডিকটিওসোমস। আমি লিখে দিচ্ছি, ডিকটিওসোমস, ভেঙে ভেঙে করবে, ডিকটিওসোমস। ডিকটিওসোমস কি, ডিকটিওসোমস কিচ্ছু না, এটা হচ্ছে প্ল্যান্ট সেলের গলজি অ্যাপারেটাস, তার বিশেষ নাম হচ্ছে ডিকটিওসোমস। বোঝাতে পারলাম? এবার এই গলজি অ্যাপারেটাস থাকে কোথায় সেলের মধ্যে, আমরা দেখবো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে এক্সিট সাইট আছে, এক্সিট সাইট মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যেখান থেকে তার যে কন্টেন্ট, যেগুলো প্রোটিন গুলো এক্সিট হচ্ছে, তার যে এক্সিট সাইট, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এক্সিট সাইটের কাছাকাছি থাকে। মানে গলজি অ্যাপারেটাস লাইজ adjacent to endoplasmic reticulum exit sites। কেন? তার কারণ হচ্ছে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে ভেসিকেল গুলো যেগুলো বেরোচ্ছে, যে ট্রান্সপোর্ট ভেসিকেল যেগুলো প্রোটিনকে ক্যারি করে নিয়ে আসছে, সেগুলো তো আলটিমেটলি গলজিতে এসে পৌঁছাবে। তাই গলজিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এক্সিট সাইটের কাছাকাছি থাকতে হবে। এই অবধি আমরা বুঝলাম। আরেকটা কারণ হচ্ছে এই যে গলজি অ্যাপারেটাস, এটা কিন্তু অ্যাকচুয়ালি তৈরি হয় হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। কিভাবে? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে ট্রান্সপোর্ট ভেসিকলস যেগুলো ছিঁড়ে বেরিয়ে আসছে, এই যে ভেসিকুলার ক্লাস্টার যেটা তো আছে,
অনেকগুলো ভেসিকেল, এরাই কিন্তু একসাথে মানে এক জায়গায় হয়ে গিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে গলজি অ্যাপারেটাস। বোঝাতে পারলাম? মানে গলজি অ্যাপারেটাস অরিজিনেটস ফ্রম দ্য ভেসিকুলার ক্লাস্টারস দ্যাট বার্ড অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে ভেসিকেল গুলো ছিঁড়ে ছিঁড়ে চলে আসছে সেগুলোই কিন্তু আলটিমেটলি গলজি তৈরি করে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে গলজি অ্যাপারেটাস যে তৈরি হলো এর সঙ্গে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কোনো কন্টিনিউয়াস মেমব্রেন নেই, তাদের দুজনের মধ্যে কোনো কন্টিনিউয়াস মেমব্রেন নেই। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে প্রোটিনগুলো তৈরি হলো সেগুলো যদি গলজিতে পৌঁছাতে হয় কিসের মাধ্যমে আসবে? তাহলে একমাত্র ট্রান্সপোর্ট ভেসিকেলস এর মাধ্যমেই আসতে পারবে, তাহলে একমাত্র মেমব্রেন বাউন্ড ট্রান্সপোর্ট ভেসিকেলস এর মাধ্যমেই আসতে পারবে। এই অবধি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এবার আমরা যেটা দেখবো যে গলজি অ্যাকচুয়ালি হয় কেমন। আমি ছবিটা যখন আঁকবো জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। আমরা দেখবো যে কিছু ফ্ল্যাটেন্ড এরকম মানে ডিস্কের মতো পাউচেস বা স্যাক যাই বলো, এরকম কিছু ফ্ল্যাটেন্ড স্যাক পাশাপাশি মানে প্যারালালি এরকম সাজানো থাকে, যেগুলো নাকি গলজি অ্যাপারেটাস তৈরি করে। মানে জিনিসটা কেমন হয় দেখো, আমি গলজি আঁকছি, এটা একটা স্যাক, এটা একটা স্যাক, বোঝাতে পারছি? তাহলে দেখো সিরিজ অফ ফ্ল্যাটেন্ড স্যাকস আমরা দেখতে পাচ্ছি যেগুলো নাকি প্যারালালি সাজানো। এটা একটা স্যাক, এটা একটা স্যাক, এটা একটা স্যাক, এটা একটা স্যাক। তাহলে এই যে সিরিজ অফ ফ্ল্যাটেন্ড স্যাকস, সিরিজ অফ ফ্ল্যাটেন্ড ডিস্ক শেপ, ঠিক আছে, পাউচেস যেগুলো আমরা দেখতে পাচ্ছি যারা নাকি একটার সঙ্গে একটা প্যারালালি সাজানো এবং দে আর ইন্টারকানেক্টেড, এই জিনিসটাই যে তৈরি হচ্ছে এটাকেই বলা হয় গলজি অ্যাপারেটাস। আর এই যে এক একটা স্যাক, এই এক একটা স্যাককে বলা হয় সিস্টারনা। এটা একটা সিস্টারনা, ঠিক আছে, এটা একটা সিস্টারনা। তাহলে এই এক একটা হচ্ছে একটা সিস্টারনা, এটা একটা সিস্টারনা, এটা একটা সিস্টারনা, এটা একটা সিস্টারনা, এটা একটা সিস্টারনা। তাহলে সিঙ্গুলারে আমি বলছি সিস্টারনা, আর প্লুরালে বললে আমি এর পেছনে একটা ই জুড়ে দেবো, সিস্টারনি। তার মানে এগুলো সব হচ্ছে কি দিস আর সিস্টারনি। বোঝাতে পারলাম? এবার দেখো এই যে সিস্টারনে যেগুলো রয়েছে, ঠিক আছে, এখানে আমরা কি দেখছি, শুরুর দিকে এই যে জায়গাটা, এইটা হচ্ছে এন্ট্রি ফেস। এন্ট্রি ফেস মানে কি? এটা হচ্ছে রিসিভিং ফেস। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে মেমব্রেন বাউন্ড ট্রান্সপোর্ট ভেসিকেলস যেগুলো আসছে, যেগুলো প্রোটিনকে ক্যারি করে আনছে, এই যে ট্রান্সপোর্ট ভেসিকেলস গুলো, মেমব্রেন বাউন্ড ট্রান্সপোর্ট ভেসিকেলস, এরা আমরা কি দেখবো, এরা এই যে গলজি অ্যাপারেটাস এর মেমব্রেনের সঙ্গে ফিউজ হয়ে যাবে, এবং ফিউজ হয়ে যাওয়ার পরে এর ভেতরে যে কন্টেন্ট যেটা রয়েছে, যে প্রোটিন যেটা রয়েছে, সেটাকে তারা গলজি অ্যাপারেটাসের লিউমেনের মধ্যে পাঠিয়ে দেবে। ঠিক আছে? তাহলে যেখান দিয়ে গলজি অ্যাপারেটাসের মধ্যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন ঢুকলো, অর্থাৎ রিসিভিং ফেজ যেটা, এটাকে বলা হয় সিস ফেজ, CIS, সিস ফেজ, বা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে সিস গলজি নেটওয়ার্ক। এটাকে বলা হয় সিস গলজি নেটওয়ার্ক, তো তোমরা সহজ করে সিস ফেজও বলতে পারো। এবার এই মেমব্রেন, এবার যখন এই সিস গলজি নেটওয়ার্ক দিয়ে যখন গলজি অ্যাপারেটাসের লিউমেনের মধ্যে এই প্রোটিনগুলো চলে আসলো, তখন সেই প্রোটিনগুলোর কি হবে, তখন সেগুলোর ফার্দার মডিফিকেশন হবে, ফার্দার প্রসেসিং হবে, এবং শুধু তাই না, তাদেরকে আলাদা আলাদা করে দেওয়া হবে, তাদের শর্টিং হবে, যে এই প্রোটিনটা আলাদা করে দাও, এই প্রোটিনটা আলাদা করে দাও, এই প্রোটিনটা আলাদা করে দাও, কারণ বিভিন্ন আলাদা আলাদা জায়গায় সেই প্রোটিনগুলোকে আবার পাঠানো হবে। এই শর্টিং হয়ে যাওয়ার পরে সেই প্রোটিনগুলোর প্যাকেজিং হবে, তাদেরকে আলাদা করে প্যাক করা হবে। কোথায় প্যাক করা হবে? মেমব্রেন বাউন্ড ভেসিকেলস এর মধ্যে আবার প্যাক করা হবে। ঠিক যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ার সময় আমরা কি দেখেছিলাম, মেমব্রেন বাউন্ড ভেসিকেলের মধ্যে প্রোটিনগুলোকে প্যাক করে দেওয়া হয়েছিল, এই গলজি অ্যাপারেটাস পড়ার সময় আমরা দেখবো। মানে এখান দিয়ে আস্তে আস্তে প্রসেস হতে হতে এগোবে, এগোতে এগোতে যখন এই শেষের দিকে চলে আসবে, এই যে জায়গাটা, এটাকে বলা হয় ট্রান্স গলজি নেটওয়ার্ক বা ট্রান্স ফেস, মানে এটা হচ্ছে এক্সিট ফেস, এখান দিয়ে এবার বেরোবে, এটাকে বলা হয় ট্রান্স গলজি নেটওয়ার্ক, বা এটাকে তোমরা ট্রান্স ফেজও বলতে পারো। ঠিক আছে? মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সিট ফেজ। এবার এইখানে আমরা দেখবো এই গলজি থেকে আবার সেই ভেসিকেল তৈরি হবে, গলজি থেকে এরকম ভেসিকেল তৈরি হবে। ঠিক আছে? এই যে ভেসিকেল তৈরি হচ্ছে, এবার গলজি থেকে এই ভেসিকেলগুলো ছিঁড়ে বেরিয়ে আসবে, কোথায় বেরিয়ে আসলো? সাইটোসলের মধ্যে চলে আসলো।
তাই তো সাইটোসলের মধ্যে এসে এবার এই ভেসিকেল গুলো কোথায় যাবে, তার ডেস্টিনেশনে পৌঁছাবে। এবার তার ডেস্টিনেশন কি হতে পারে, দেখো গলজি অ্যাপারেটাস থেকে যখন ভেসিকেল গুলো বেরিয়ে আসলো সেই প্রোটিন গুলো নিয়ে, তার ডেস্টিনেশন দুরকম হতে পারে। একটা হতে পারে ইন্ট্রাসেলুলার ডেস্টিনেশন, মানে সেলের মধ্যেই কোথাও তার ডেস্টিনেশন আছে, সেলের মধ্যেই কোথাও তাকে পৌঁছে দেবে। আরেকটা হতে পারে এক্সট্রা সেলুলার ডেস্টিনেশন। এক্সট্রা সেলুলার ডেস্টিনেশন মানে এই প্রোটিন গুলোকে সে সেলের বাইরে পাঠিয়ে দেবে, মানে সেলের বাইরে সে সিক্রেট করে দিল প্রোটিন গুলোকে, ঠিক আছে। ইন্ট্রাসেলুলার ডেস্টিনেশনের যদি উদাহরণ দিতে হয় যে সেলের মধ্যে এই প্রোটিন গুলোকে, এই ভেসিকেল গুলো কোথায় নিয়ে যাবে, সেটা হচ্ছে লাইজোজোম। লাইজোজোম এটা আরেকটা অর্গানেল, এটা আমরা আবার এরপরে পড়বো। এই লাইজোজোমে এই প্রোটিন গুলোকে পাঠিয়ে দেওয়া হবে। কেন পাঠানো হবে, কি কাজ, সেগুলো আমরা পরে পড়বো, ঠিক আছে। আরেকটা কি ডেস্টিনেশন আমরা জানলাম, এক্সট্রা সেলুলার ডেস্টিনেশন, মানে কিছু ভেসিকেল প্রোটিনকে নিয়ে তারা সেলের বাইরে পাঠিয়ে দেবে, আর কিছু ভেসিকেল প্রোটিনকে নিয়ে তারা সেলের মধ্যেই অন্য কোনো অর্গানেলি বা অন্য কোনো ডেস্টিনেশনে পাঠিয়ে দেবে। এই অবধি বোঝা গেল। তাহলে এটা হচ্ছে গলজি অ্যাপারেটাসের কাজ। এবার এই গলজি অ্যাপারেটাসের আমরা দুটো এন্ড দেখলাম, একটা হচ্ছে রিসিভিং ফেজ, যেটাকে আমরা সিস গলজি নেটওয়ার্ক বলছি, যেখান দিয়ে ঢুকছে। মাঝের যে কম্পার্টমেন্ট যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় মিডিয়াল কম্পার্টমেন্টস। মাঝের কম্পার্টমেন্ট গুলো মিডিয়াল কম্পার্টমেন্ট, তাই তো। এটা হচ্ছে সিস কম্পার্টমেন্ট, মাঝের গুলো মিডিয়াল কম্পার্টমেন্ট, আর শেষের গুলো হচ্ছে ট্রান্স কম্পার্টমেন্ট বা ট্রান্স গলজি নেটওয়ার্ক। তাহলে সিস গলজি নেটওয়ার্ক, মিডিয়াল কম্পার্টমেন্ট, ট্রান্স গলজি নেটওয়ার্ক। সিস গলজি নেটওয়ার্ক দিয়ে কি হচ্ছে, দিস ইজ রিসিভিং ফেজ। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন গুলো ভেসিকেল গুলো ক্যারি করে এনে কোথায় ঢুকিয়ে দিচ্ছে, সিস গলজি নেটওয়ার্কের কাছে চলে আসছে। এবার এর মধ্যে প্রোটিন গুলোর ফার্দার মডিফিকেশন, প্রসেসিং হওয়ার পরে, শর্টিং হওয়ার পরে, প্যাকেজ হওয়ার পরে সেগুলো বেরিয়ে যাচ্ছে কোথা থেকে, ট্রান্স গলজি নেটওয়ার্ক দিয়ে, মানে এক্সিট ফেজ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই অবধি আমরা বুঝলাম। তাহলে এতক্ষণ ধরে আমরা যখন গলজি নিয়ে পড়াশোনা করলাম, আমরা একটা কাজ বুঝলাম, ইট ইজ রিলেটেড টু প্রোটিন মডিফিকেশন, প্রসেসিং এন্ড শর্টিং এবং প্যাকেজিং। কিন্তু এই প্রোটিন ছাড়াও, অ্যাপার্ট ফ্রম প্রোটিন ট্রান্সপোর্ট, অ্যাপার্ট ফ্রম প্রোটিন মডিফিকেশন, প্রসেসিং, শর্টিং, প্যাকেজিং এন্ড ট্রান্সপোর্ট, গলজি অ্যাপারেটাসের আরেকটা কাজও আছে। দে আর অলসো ইনভলভড ইন লিপিড ট্রান্সপোর্ট। শুধু তাই না, গলজি অ্যাপারেটাস থেকে আমরা দেখব যে লাইজোজোম তৈরি হয়। ঠিক যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আমরা দেখেছি গলজি অ্যাপারেটাস তৈরি হয়, ঠিক সেরকম গলজি অ্যাপারেটাস থেকে আবার আমরা দেখব লাইজোজোম তৈরি হয়। আমরা যখন লাইজোজোম নিয়ে পড়বো তখন আমরা ডিটেইলসে পড়বো। তাহলে এই অবধি আমাদের কাছে পরিষ্কার। গলজি অ্যাপারেটাস যেহেতু মেমব্রেন বাউন্ড অর্গানেল, তাই এরা কোথায় থাকে, ইউক্যারিওটিক সেলের মধ্যে থাকে, প্রোক্যারিওটিক সেলে থাকবে না, ঠিক আছে। কিন্তু সব ইউক্যারিওটিক সেলে থাকবে কি না, তারও ব্যতিক্রম আছে। এমন কিছু সেল আছে যেখানে আমরা গলজি অ্যাপারেটাস পাবো না। উদাহরণ দিতে গেলে যেমন হচ্ছে ম্যাচিওর স্পার্ম। ম্যাচিওর স্পার্মের মধ্যে আমরা গলজি অ্যাপারেটাস পাবো না। রেড ব্লাড কর্পাসেলস, আরবিসি বা রেড ব্লাড কর্পাসেলস আমরা যাই বলি, তার মধ্যে আমরা গলজি অ্যাপারেটাস পাবো না, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে প্ল্যান্ট সেলের মধ্যে যে গলজি অ্যাপারেটাস থাকে তাকে একটা বিশেষ নামে ডাকা হয়। সেই বিশেষ নামটা কি, ডিকটিওসোমস। সো দিস ইজ অল অ্যাবাউট গলজি অ্যাপারেটাস। তোমাদের জন্য যতটা দরকার আমরা কিন্তু ততটা নিয়ে আলোচনা করি।